পাহাড়সম প্রত্যাশা আর নতুন ভোরের স্বপ্ন নিয়ে দায়িত্ব নেয়ার মাত্র ৫ মাসের মাথায় এক অসাধ্য সাধনের মিশনে নেমেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিরাচরিত প্রথা ভেঙে তিনি যখন বিদেশের মাটিতে পা রাখলেন, তখন তার সঙ্গে কোনো বিলাসবহুল চার্টার্ড ফ্লাইট ছিল না বিশাল কোনো বহর। দেশের প্রতিটি পয়সার হিসেব যেন তার চোখের সামনে ভাসছিল। তাই সফর সঙ্গীর সংখ্যা ৩০-এর নিচে সীমাবদ্ধ রেখে এক মিতব্যয়ী অথচ সাহসী কূটনীতির সূচনা করলেন তিনি। কুয়ালালামপুরের আকাশ থেকে শুরু করে দালিয়ানের কনফারেন্স হল কিংবা বেইজিংয়ের রাষ্ট্রীয় প্রাসাদ, প্রতিটি পদক্ষেপে ফুটে উঠছিল বাংলাদেশ ফার্স্ট নীতির এক অমোঘ উচ্চারণ। এ যেন শুধু একটি বিদেশ সফর নয়, বরং বিশ্ব দরবারে বাংলাদেশের নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার এক নিখুঁত চিত্রনাট্য। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় যখন তিনি পা রাখলেন, তখন বাতাসের গুঞ্জনে ছিল সম্পর্কের নতুন সমীকরণ লেখার সংকেত। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকটি ছিল মাত্র ১৮ ঘণ্টার একটি সংক্ষিপ্ত মহাকাব্য, যেখানে দুই রাষ্ট্রপ্রধানের একান্ত আলাপনে উঠে আসে সেমিকন্ডাক্টর থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তির কথা। কিন্তু তারেক রহমানের কণ্ঠস্বরে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছিল সেই সব রেমিটেন্স যোদ্ধা, যারা মালয়েশিয়ার মাটিতে শ্রম দিয়ে অর্থনীতির চাকা সচল রাখেন। তাদের মর্যাদা আর অধিকারের সুরটি ছিল অত্যন্ত বলিষ্ঠ। সফরের পরবর্তী গন্তব্য ছিল চীনের দালিয়ানে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন দাভোস। বিশ্ব নেতাদের ভিড়ে দাঁড়িয়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর পক্ষে তার জোরালো বক্তব্য বিশ্বমঞ্চে এক নতুন আলোড়ন সৃষ্টি করল। তিনি যখন বলছিলেন জলবায়ু তহবিলের কথা, তখন কেবল নিজের দেশের কথা নয়, বরং পৃথিবীর ভবিষ্যৎ সুরক্ষার একজন অভিভাবকের মতোই তাকে মনে হচ্ছিল। এই সম্মেলনের ফাঁকে ফাঁকে তিনি কাজাখস্তান সহ ৭টি দেশের সরকার প্রধানের সঙ্গে যে নিবিড় সৌজন্য সাক্ষাৎগুলো করলেন, তা ছিল ভবিষ্যতের বাণিজ্যিক সম্পর্কের একটি বুনিয়াদ। প্রতিটি করমর্দন আর হাসির আড়ালে লুকিয়েছিল বাংলাদেশের অর্থনীতিকে আরও এক ধাপ এগিয়ে নেয়ার সুদূর প্রসারী লক্ষ্য। এরপর বেইজিংয়ের পথে যখন তার যাত্রা শুরু হয়, তখন বাংলাদেশের আকাশে যেন নতুন সূর্যের আভাস দেখা দিচ্ছিল। সেখানে পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠকে তিস্তা নদীসহ নদ নদীর ব্যবস্থাপনার যে দীর্ঘসূত্রতা ভাঙার রূপরেখা তৈরি হল, তা বাংলাদেশের কৃষি ও জনজীবনে এক বড় আশার আলো হয়ে উঠল। চীনা ব্যবসায়ীদের মিলন মেলায় প্রধানমন্ত্রী যখন ইনভেস্ট বাংলাদেশ স্লোগানটি তুলে ধরলেন, তখন যেন এক নতুন যুগের সূচনা হল। সেখানে ৯০০ কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগের যে প্রস্তাব উঠে এল, তা কেবল সংখ্যা নয়, বরং বাংলাদেশের উপর বিশ্ব বিনিয়োগকারীদের অটল আস্থার এক জীবন্ত দলিল। সবচেয়ে নাটকীয় মুহূর্তটি ছিল যখন চীনা শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার বৈঠকগুলোতে ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হল। প্রতিটি স্বাক্ষরের শব্দ যেন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার একটি নতুন মাইলফলক হিসেবে অনুরণিত হচ্ছিল। এমনকি রাজনৈতিক দলের সঙ্গেও যে সমঝোতা হল, তা কূটনীতির ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করল। রোহিঙ্গা সংকটের মতো একটি জটিল ও স্পর্শকাতর বিষয়ে চীনের কাছ থেকে যে সহযোগিতার আশ্বাস তিনি আদায় করলেন, তা ছিল তার এই সফরের অন্যতম বড় এক কূটনৈতিক বিজয়। বন্ধুত্বের খাতিরে মিয়ানমারের সাথে আলোচনার টেবিলে বসার এই প্রতিশ্রুতি হাজারো রোহিঙ্গার মনে নতুন করে ঘরে ফেরার স্বপ্ন জাগিয়ে দিল। সফরের প্রতিটি বাঁকে তিনি কেবল একজন সরকার প্রধান হিসেবে নয়, বরং একজন বিচারাধীন স্বপ্নদ্রষ্টা হিসেবে নিজেকে প্রমাণ করলেন। 2+2 সহযোগিতা কাঠামোর কথা যখন আলোচনায় এলো, তখন স্পষ্ট হয়ে গেল যে বাংলাদেশ এখন আর কোনো আশ্রিত নয়, বরং নিজের কৌশলগত অবস্থান বজায় রেখে বিশ্বের সমকক্ষ হওয়ার পথে এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর শেষ হল বটে, কিন্তু এর রেশ ছড়িয়ে রইল দীর্ঘমেয়াদে। তিনি দেশে ফিরে আসলেও মালয়েশিয়া ও চীনের সঙ্গে গড়া এই সম্পর্কগুলো আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখার অদম্য চালিকা শক্তি হয়ে থাকবে। তার এই বিদেশ সফর কোনো গতানুগতিক আনুষ্ঠানিকতা ছিল না, ছিল এক বহুমুখী কূটনীতির নতুন ছক। নিজস্ব স্বকীয়তা ও কৌশলী পদক্ষেপে তিনি যে বার্তা বিশ্বকে দিলেন, তাতে এক নতুন অধ্যায়ের সূচনা হল, যেখানে বাংলাদেশ কেবল অংশগ্রহণকারী নয়, বরং বিশ্ব রাজনীতির একজন গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করল।